নয়াদিল্লি ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু। রায়সিনা হিলের বিশাল এবং গম্ভীর ভবনগুলো যেন ক্ষমতার এক অলঙ্ঘনীয় দুর্গের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু আজ এই দুর্গের বাইরের বাতাসে এক অদ্ভুত অস্বস্তিকর গন্ধ। এটি কোনো সাধারণ ধোঁয়াশা বা দিল্লির নিয়মিত দূষণের গন্ধ নয়, এটি হলো ক্ষোভের গন্ধ। এটি সেই বারুদের গন্ধ যা একবার জ্বলে উঠলে যে কোনো সাম্রাজ্যের ভিত্তি নাড়িয়ে দিতে পারে। দিল্লির রাজপথে আজ এক অভূতপূর্ব দৃশ্য। হাজার হাজার তরুণ তরুণী জড়ো হয়েছেন। তাদের হাতে কোনো অস্ত্র নেই, কোনো লাঠি সোটা নেই। তাদের এক হাতে ধরা আছে ভারতের সংবিধান আর অন্য হাতে প্রতিবাদের প্ল্যাকার্ড। তারা নিজেদের নাম দিয়েছেন ককরোচ জনতা পার্টি বা আরশোলা জনতা পার্টি। নামটা শুনে অনেকেই শুরুতে হেসেছিল। আরশোলা এমন একটা নোংরা তুচ্ছ পোকার নামে কেউ কোনো রাজনৈতিক বা প্রতিবাদী মঞ্চের নাম রাখে? কিন্তু এই তরুণরা জানে তারা কি করছে। আরশোলা হলো পৃথিবীর একমাত্র প্রাণী যারা পারমাণবিক বিস্ফোরণের পরও টিকে থাকতে পারে। তারা বোঝাতে চাইছে রাষ্ট্রযন্ত্রের যত বড় দমন পীড়নই আসুক না কেন, এই তরুণ প্রজন্ম টিকে থাকবে, তাদের পিছে ফেলা যাবে না। আজ তাদের লক্ষ্য একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দুর্নীতির পাহাড়, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় চরম দলীয়করণের প্রতিবাদে তারা রাজপথ কাঁপিয়ে স্লোগান দিচ্ছেন। কিন্তু এই আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক বিশাল রাজনৈতিক ভূমিকম্পে। সমাবেশস্থল ক্রমশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। এই তরুণরা শুধু শিক্ষার অধিকার নিয়ে কথা বলছে না, তারা কথা বলছে সেই সব ইস্যু নিয়ে যা নিয়ে গত এক দশক ধরে পুরো ভারত এক প্রকার বোবা হয়েছিল। তারা মাইক্রোফোন হাতে তীব্র ভাষায় আক্রমণ করছেন সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে। যে রাজনীতি মানুষকে হিন্দু মুসলমান ভাগ করে ক্ষমতার গদি টিকিয়ে রাখে, সেই রাজনীতির কফিনে পেরেক ঠুকতে চাইছেন তারা। তাদের স্লোগানে সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে তা হলো গদি মিডিয়া। যে কর্পোরেট মিডিয়াগুলো গত এক দশক ধরে সরকারের চাটুকারিতা করে, সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে, আজ রাজপথে সেই মিডিয়াগুলোর ক্যামেরার সামনেই তাদের বয়কট করা হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ দৃশ্যটি তৈরি হলো তখন যখন এই আরশোলাদের সমাবেশে এসে যোগ দিলেন বামপন্থী ছাত্রছাত্রীদের এক বিশাল অংশ। শুধু তাই নয়, শীর্ষ বামপন্থী নেতৃত্ব এই তরুণদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এলেন। দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ ভুলে আজ যেন পুরো দিল্লির তারুণ্য এক বিন্দুতে এসে মিলেছে। এই ঐক্য কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো সেই স্ফুলিঙ্গ যা সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে দাবানলের ভয় ধরিয়ে দিয়েছে। এই আন্দোলনের ঢেউ যখন দিল্লির রাজপথ পেরিয়ে নাগাপুরে আরএসএস এর সদর দপ্তরে পৌঁছালো, তখন সেখানে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। কয়েকদিন আগেও এই আরএসএস এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর নেতারা এই প্রতিবাদী তরুণদের পাকিস্তানের দালাল, আরবান নকশাল এবং দেশদ্রোহী বলে আখ্যা দিচ্ছিলেন। তাদের আইটি সেল সোশ্যাল মিডিয়ায় এই তরুণদের বিরুদ্ধে এক বিশাল প্রোপাগান্ডা যুদ্ধ শুরু করেছিল। কিন্তু আজ সেই সংঘ পরিবারের সুর হঠাৎ করেই নরম। তারা গিরগিটির মতো রং বদলে ফেলেছে। যারা কাল পর্যন্ত এই আরশোলাদের পিছে মারার হুমকি দিচ্ছিল, আজ তারা বলছে তরুণদের ক্ষোভের কারণ আমাদের বুঝতে হবে। এর উত্তর লুকিয়ে আছে একটি মনস্তাত্ত্বিক পরাজয়ের ভেতর। আরএসএস এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে যে এই আন্দোলনকে যদি তারা শক্তি প্রয়োগ করে বা দেশদ্রোহী ট্যাগ দিয়ে দমনের চেষ্টা করে, তবে হিতে বিপরীত হতে পারে। তরুণ প্রজন্ম এমনিতেই বেকারত্ব, দুর্নীতি আর মেরুকরণের রাজনীতিতে বিতুগ্রস্ত। এখন তাদের গায়ে হাত তুললে সেই ক্ষোভ পুরো ভারতে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আর সেই ভয়েই ক্ষমতার দম্ভে ফুলে ওঠা সংঘ পরিবার আজ গিরগিটির মতো রং বদলাতে বাধ্য হয়েছে। দিল্লি রাজপথে আজ হাজার হাজার পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে। তাদের হাতে দাঙ্গা দমনের সব আধুনিক সরঞ্জাম, জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট সবকিছু প্রস্তুত। কিন্তু অবাক করার বিষয় হলো, তাদের উপর নির্দেশ আছে কাউকে গ্রেপ্তার করা যাবে না, সমাবেশে কোনো বাধা দেওয়া যাবে না। কেন? ভারতের মতো দেশে যেখানে পান থেকে চুন খসলেই ইউপিএ বা সেডিশন ল এর মতো কালা কানুনে মানুষকে জেলে ঢোকানো হয়, সেখানে এত বড় একটি সরকার বিরোধী সমাবেশে পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে? কারণ দিল্লির শাসকদের চোখে এখন ভাসছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূত। খুব বেশি দিন আগের কথা নয়, শ্রীলঙ্কার রাজপথে যখন সাধারণ মানুষ নেমে এসেছিল, তখন রাজাপাকসে পরিবারকে কিভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তা ভারত দেখেছে। নেপালের রাজতন্ত্রের পতনের ইতিহাসও তাদের অজানা নয়। আর সবচেয়ে টাটকা এবং ভয়াবহ উদাহরণ হলো বাংলাদেশ। বাংলাদেশের প্রবল প্রতাপশালী শাসক, যাকে ভারত নিজেদের সবচেয়ে বড় মিত্র মনে করত, সেই শেখ হাসিনাকে যখন ছাত্র জনতার অভ্যুত্থানে মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে হয়েছে, তখন ভারতের শাসকদের মেরুদণ্ড গিয়ে এক শীতল স্রোত বয়ে গেছে। তারা বুঝে গেছে তরুণদের আন্দোলনের সামনে বন্দুকের নল বা পুলিশের ব্যারিকেড কোনো কাজ করে না। শক্তি প্রয়োগ করলে তা বুমেরাং হয়ে পুরো সরকারকেই গিলে খেতে পারে। শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসকদের করুণ পরিণতি থেকে নরেন্দ্র মোদীর সরকার হয়তো সবচেয়ে বড় শিক্ষাটি নিয়েছে। আর সেই কারণেই আজ পুলিশের হাতে লাঠি থাকলেও তারা তা ব্যবহার করতে সাহস পাচ্ছে না।
রাজনৈতিক বিশ্লেষকরা একটি কথা প্রায় বলেন, ভারতের মতো এত বড় এবং বহুমাত্রিক একটি দেশে তরুণ তরুণীদের কোনো আন্দোলন খুব সহজে দেশব্যাপী নজর কাড়া সাফল্য পায় না। ভারতের বিশালতা, রাজ্যভেদে ভাষার ভিন্নতা, সংস্কৃতির বৈচিত্র্য এবং জাতপাতের রাজনীতির কারণে পুরো দেশের মানুষকে একটি সুতোয় গাঁথা অত্যন্ত কঠিন। দিল্লির কোনো আন্দোলন হয়তো কেরালায় পৌঁছায় না, আবার তামিলনাড়ুর কোনো ক্ষোভ হয়তো গুজরাটে গিয়ে হারিয়ে যায়। মোদী সরকার বরাবরই এই বহুমাত্রিকতার বিভাজনকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে, কিন্তু রাজনীতিতে কখন কি হয়ে যায় কে বলতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয়, ফরাসি বিপ্লব থেকে শুরু করে আরব বসন্ত সবকিছু শুরু হয়েছিল একটি ছোট স্ফুলিঙ্গ থেকে। আজ দিল্লির রাজপথে যে আরশোলাদের উত্থান ঘটেছে তা হয়তো আপাতত একটি শহরের আন্দোলন মনে হতে পারে, কিন্তু এই আন্দোলন একটি অমোঘ সত্যকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে ভারতের তরুণ প্রজন্ম চরমভাবে ক্ষুব্ধ। তারা ফুঁসছে। বেকারত্ব, দুর্নীতি, ধর্মীয় বিভাজন আর কর্পোরেট তোষামোদের রাজনীতি তাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এই আরশোলাদের উত্থান হলো সেই পুঞ্জীভূত ক্ষোভেরই এক তীব্র অদম্য প্রকাশ। তারা হয়তো কালই সরকারের পতন ঘটাতে পারে, কিন্তু তারা সরকারের সেই অজেয় ভাবমূর্তিতে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে। দিল্লিতে রাত নামছে, সমাবেশের জায়গাগুলোতে এখনো জ্বলছে মশাল আর মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট। সংবিধান হাতে দাঁড়িয়ে থাকা তরুণদের স্লোগানগুলো রাতের নিস্তব্ধতা ভেঙে রাইসিনা হিলের দিকে এগিয়ে যাচ্ছে। সাউথ ব্লক এবং নর্থ ব্লকের করিডোরগুলোতে আজ এক অদ্ভুত গুমট পরিবেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ আমলারা আজকেও বাড়ি যাননি। মনিটরে তারা নজর রাখছেন রাজপথের প্রতিটি মুভমেন্টের দিকে। তাদের চোখে ঘুম নেই। তারা জানেন আজকের এই আন্দোলন হয়তো পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখা গেল, কিন্তু মানুষের মনের ভেতরে যে আগ্নেয়গিরি তৈরি হয়েছে তা ঠেকানোর কোনো উপায় তাদের হাতে নেই। যে তরুণদের তারা একদিন পাকিস্তানের দালাল বলে জেলে ঢোকানোর ভয় দেখাতো, সেই তরুণরাই আজ তাদের চোখের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। একটি রাজনৈতিক থ্রিলারের কেবল প্রথম অধ্যায় শুরু হলো আজ। দাবার বোর্ডের শাসক গোষ্ঠী হয়তো এখন অনেক শক্তিশালী, কিন্তু আজ তারা বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি ক্রমশ নরম হয়ে আসছে। এই আরশোলারা শুধু দিল্লির রাজপথ দখল করেনি, তারা ক্ষমতার অলিন্দে এক স্থায়ী ভয়ের রাজত্ব কায়েম করে দিয়েছে। কাল সকালে কি হবে? শিক্ষামন্ত্রী কি পদত্যাগ করবেন, নাকি সরকার কোনো নতুন চাল চালবে? সাসপেন্সের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে আছে পুরো ভারত। আর রাতের অন্ধকারে দিল্লির রাজপথে সেই তরুণরা একে অপরকে ফিসফিস করে বলছে, খেলা তো কেবল শুরু। আমরা আরশোলা, আমরা যে কোনো বিস্ফোরণের পরও টিকে থাকবো, কিন্তু ওরা কি টিকতে পারবে? ভারতের রাজনৈতিক থিয়েটারে এক নতুন ভয়ঙ্কর ক্লাইম্যাক্সের মঞ্চ প্রস্তুত। এখন শুধু সময়ের অপেক্ষা।